to Robi Presents 10 Minute School Live Class. আজকে আমাদের পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। এই লাইভ ক্লাসটিতে আজকের প্রথম 7টা ক্লাসটিতে আমাদের প্রথম টপিক হলো গ্যাস সূত্র বা গ্যাস লস। গ্যাস লস আলোচনা করার জন্য আমি তোমাদেরকে আজকে যে টপিকগুলো পড়াবো সেগুলো আমি বলে ফেলার আগে তোমরা দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলো, যাতে তোমাদের বন্ধুরা সবাই বুঝতে পারে লাইভ ক্লাসটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সবাই সব জায়গা থেকে জয়েন করতে পারে। তাছাড়া কমেন্ট করে তোমরা যারা অলরেডি লাইভ আছো বা যারা অলরেডি ক্লাসটি দেখছো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, যেহেতু অ্যাডমিশন স্পেশাল লাইভ ক্লাস এটা, এবং কে কোন বিষয়ে পড়তে চাচ্ছ। আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তো দেখি কে কোন ভার্সিটি থেকে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে আজকে জয়েন করেছে। তো আজকে আমাদের আলোচ্য যে বিষয়গুলো সেখানে প্রথমেই আছে আদর্শ গ্যাস কি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, চাপ এবং তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন কিভাবে হয়, এবং বেশ কিছু গাণিতিক উদাহরণ। এই গাণিতিক উদাহরণগুলো খুব স্পেশাল কয়েকটি উদাহরণ যেগুলো সবসময় দেখা যায় একটু এক্সট্রা চিন্তা করতে হয়, তাই এগুলো পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করছি আমি কনসেপ্টগুলো সবগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার পর তোমরা গাণিতিক উদাহরণগুলো সহজভাবে বুঝতে পারবে। তো চলে আসে আমাদের প্রথম আলোচ্য বিষয় আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস আসলে কি? আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস হলো এমন গ্যাসগুলো যারা পিভি সমান এনআরটি এই সমীকরণটি মেনে চলে। এই পিভি সমান এনআরটি এই সমীকরণের এই যে চলকগুলো আছে এর পরিচয় হলো পিভি হলো চাপ, পি হলো চাপ, ভি হলো গ্যাসের আয়তন, এন হলো গ্যাসের মোল সংখ্যা, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, যার মান তোমরা যারা যারা জানো তারা আমাকে কমেন্টে একক সহ মানটি জানিয়ে দাও, এবং টি হলো তাপমাত্রা কেলভিনে। তো এই পিভি সমান এনআরটি সমীকরণটি কিভাবে এলো এবং যারা এই সমীকরণটি ফলো করে তাদেরকেই কেন আদর্শ গ্যাস বলা হয় সেটা বোঝার জন্য আগে আমাদের এই তিনটি সূত্র বয়েল, চার্লস এবং চাপীয় এই তিনটি সূত্র ভালো মতো বুঝে আসতে হবে। এই তিনটি সূত্র বোঝার পরপরই আমরা বুঝতে পারবো এই সমীকরণটি কিভাবে এসেছে। তো আমি আমার ফার্স্টে যে বয়েলের সূত্রটি আছে সেটি বোঝানোর আগে আমি দেখে নিতে চাই তোমরা কারা কারা কমেন্টে কি লিখেছো, কোথা থেকে আছো আমাদের সাথে। আচ্ছা, কমেন্ট করেছে জান্নাতুল ফেরদৌস সাভার ঢাকা থেকে, সৈকত রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে, এবং মুস্তাফিজুর জিজ্ঞেস করেছে কেমন আছি। খুবই ভালো আছি মুস্তাফিজুর। হ্যাঁ, আমি দেখেছি আর এর মান অনেকেই আমাকে জানিয়ে দিচ্ছ, কিন্তু তোমরা আবার কিন্তু এককটা লিখতে ভুলে গেছো। এককটা লিখতে ভুলবে না, একক সহ অ্যান্সার দিয়ে দিও। আচ্ছা, দেখছি অনেকেই আমার কথা আমি সৈকতুল শাকিকুল ইসলাম সৈকত, হৃদয় সরকার, মাইশা মালিহা, আওয়ান আফিয়াজ কমেন্ট করেছে 8.316 জুল পার মোল পার কেলভিন। থ্যাংক ইউ ভাইয়া একক সহ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। বোঝা গেল ম্যাথস না শুধু তুমি ফিজিক্সও পারো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই বয়েলের সূত্রে। বয়েলের সূত্র আমাদেরকে কি বলছে? বয়েলের সূত্র হলো গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক বোঝায়। এখন সেই সম্পর্কটা কিরকম? বয়েলের সূত্র আমাদেরকে বলে যে কোনো একটি গ্যাস একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার আয়তন হবে সেই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V is proportional to 1/P। তার মানে যদি গ্যাসের আয়তন V হয় তাহলে আর চাপ যদি P হয় তাহলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, চিন্তা করো এই যে ব্যস্তানুপাতিক এই সমানুপাতিক চিহ্নটি যদি আমি সরিয়ে দিতে চাই, এখানে যদি আমি সমান সমান চিহ্ন বসাতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার এখানে কি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। V সমান সমান K into 1/P। এটা হলো এমন একটি সমানুপাতিক ধ্রুবক এখানে K। তাহলে এই K এই যে সমীকরণটি আমরা পাচ্ছি V সমান সমান K into 1/P, এখানে যদি চলক দুটোকে আমরা একদিকে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি পাবো? PV সমান সমান K। আমরা কি করলাম? P টাকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা দেখো তো এই যে সমীকরণটি দেখা যাচ্ছে এই সমীকরণটি কনিক্সে আমাদের পড়া একটি সমীকরণের সাথে মিলে যাচ্ছে। এই দুটো চলক এবং এটা একটা ধ্রুবক। যদি আমি চলক দুটোকে x এবং y লিখি এবং ধ্রুবকটাকে c লিখি তাহলে আমি এরকম একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। এই সমীকরণটি একটি আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণের গ্রাফ যদি আমি আঁকতে চাই তাহলে চিন্তা করে দেখো, v বা আয়তন হচ্ছে আমাদের অধীন চালক এবং প্রেসার বা চাপ হচ্ছে আমাদের স্বাধীন চলক। তো
তো এই ভি ভার্সেস পি গ্রাফ যদি আমি আঁকতে চাই এবং সেটা আমি সমীকরণ অনুযায়ী দেখলাম পিভি সমান কে একটি ধ্রুবক, তাহলে এটি একটি আয়তকার অধিবৃত্ত বা শেপটা অনেকটা এরকম হবে। অধিবৃত্ত যদি আরেকটু ঠিকভাবে আঁকতে চাই একটু এরকম গোলাতে হবে এই জায়গাটা, আয়তাকার অধিবৃত্ত। তাহলে আমরা দেখে নিলাম বয়লের সূত্র আমাদের কি বলে, নির্দিষ্ট তাপমাত্রার আয়তন চাপের ব্যস্তানুপাত, এবং সেই বয়লের সূত্রের গ্রাফটা কিরকম হতে পারে। এই বয়লের সূত্রের গ্রাফ কিন্তু আমি অন্য একভাবেও লিখতে পারি। আমি যে প্রথমে এই সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করে সমীকরণটি লিখেছিলাম v সমান 1/k * p, এই সমীকরণটিও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সমীকরণের মধ্যে পড়ে যায়। এইখানে v কে যদি আমরা y লিখি, এটাকে যদি আমরা যে কোনো একটা ধ্রুবক ধরো m লিখলাম, এবং p কে যদি স্বাধীন চলককে আমরা x দিয়ে চিহ্নিত করি, তাহলে y সমান a mx, অথবা একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ যদি আমরা গ্রাফে প্লট করতে চাই, তাহলে দেখো এরকম আমি নিলাম x অক্ষ y অক্ষ বরাবর আমরা অধীন চলক বা v বসাচ্ছি, এবং x অক্ষ বরাবর আমরা স্বাধীন চলক বা 1/p বসাচ্ছি। কারণ এখানে আমরা 1/p এই পুরো অংশটিকে চলক হিসেবে নিচ্ছি এবং k কে আমরা ধ্রুবক হিসেবে নিচ্ছি। তাহলে v ভার্সেস 1/p এরকম একটা গ্রাফ আঁকলে আমরা সেটাকে পাবো একটা মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ। তো এমন একটা গ্রাফ হবে যেটা মূল বিন্দু দিয়ে পাস করে একটা সরল রেখা হবে। তাহলে আমরা বয়লের ল অনুযায়ী বা বয়লের সূত্র অনুযায়ী দুইটা ভিন্ন ভিন্ন গ্রাফ পেয়ে গেলাম। একটা হলো আয়তকার অধিবৃত্ত এবং একটা হলো মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, এখন তোমাদেরকে যদি আমি পি এবং ভি এর মধ্যে লেখচিত্র না এঁকে আমি যদি বলি পিভি ভার্সেস পি, এরকম একটা লেখচিত্র আঁকো। এরকম লেখচিত্রটির আকার বা দেখতে কিরকম হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি জানতে চাই কারা কারা এই উত্তরটি পারো। তোমরা জানাতে জানাতে একটু জিনিসটা এক্সপ্লেইন করা শুরু করি। এতক্ষণ আমরা পি ভার্সেস ভি এর গ্রাফ এঁকেছিলাম। এখানে দুটোই কিন্তু একটা স্বাধীন এবং একটা অধীন চলক। তো এখন আমি যদি পিভি ভার্সেস পি একটি গ্রাফ আঁকতে চাই, তাহলে পি দেখো একটা স্বাধীন চলক, পি স্বাধীন চলক, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে পিভি গুণফলটা আছে, এই গুণফলটাতে একটা স্বাধীন এবং একটা অধীন চলক আছে। তো স্বাধীন এবং অধীন চলক মিলে কি হবে? মনে রাখবে, যখন একটা জায়গায় কোনো স্বাধীন এবং অধীন চলক গুণফল অবস্থায় থাকে বা একসাথে থাকে, তখন তারা দুটো মিলে গুণফলটি একটি অধীন চলক হয়ে যায়। তাই অবশ্যই এই যে পিভি গুণফলটি আছে, এটা আমাদের এখানে অধীন চলক হিসেবে কাজ করবে। এই জিনিসটা একই হয় যখন এখানে পিভি ভার্সেস পি না দিয়ে তুমি যদি এখানে ভি দাও, অর্থাৎ আয়তন দাও, তাহলেও কিন্তু জিনিসটা একই হবে। তাহলে এই আমরা অধীন এবং স্বাধীন চলক পেয়ে গেলাম। তাহলে আমাদের গ্রাফটা আমরা y অক্ষ বরাবর পিভি বসাবো এবং x অক্ষ বরাবর আমরা বসালাম ধরো পি। এখন আমি একটু নিজে আঁকার আগে একটু দেখে নিতে চাই তোমরা কারা কারা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পেরেছো এই গ্রাফটি। হ্যাঁ, অনেকেই পেরেছো দেখছি। আমানুল হক রাসেল, তালহা বাসারি, আমার কথা আমি, মামুন হাসান, আওয়ান, অনেকেই সঠিক উত্তরটি দিতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। সরল এই গ্রাফটি আসলে দেখতে হবে এক্স অক্ষের সাথে সমান্তরাল এরকম একটি রেখা। কেন? এটার এক্সপ্লেনেশন দেখো, আমরা বয়লের সূত্রে প্রথমেই পড়ে এসেছিলাম পিভি সমান সমান একটা ধ্রুবক বা কে, অর্থাৎ চাপের মান তুমি ভ্যারি করতে পারো, মানে চাপের মান তুমি বাড়াতে কমাতে পারো, সেই অনুযায়ী আয়তনের মানও বাড়বে বা কমবে। কিন্তু এই যে পিভি গুণফলটি আছে, এটা কিন্তু সবসময় একটা ধ্রুবক থাকবে। এই পিভি গুণফলটি কখনোই চেঞ্জ হবে না। অতএব তুমি চাপ যতই বাড়াও কমাও, পিভি গুণফলটির মান একই থাকবে। তাই এক্স অক্ষ বরাবর এটি একটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম টপিকটা সাকসেসফুলি পড়ে ফেললাম। তোমরা অনেকে আমাকে সঠিক উত্তর দিতে পারলে। বয়লের সূত্র কি ছিল এবং আদর্শ গ্যাস কি ছিল। তো এখন আমরা আমাদের সেকেন্ড সূত্রে চলে যাব, সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমাদেরকে কি বলে? আমরা তো বয়লের সূত্রে তাপমাত্রাকে ধ্রুবক রেখে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক করে ফেলছি। এখন আমরা পড়ব চার্লসের সূত্র।
এই চার্জের সূত্রে চাপকে ধ্রুবক রেখে আয়তন এবং তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে এখানে চার্জের সূত্রে P বা চাপ হচ্ছে ধ্রুবক এবং আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা দেখানো হয়েছে। তো এই সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে চার্লস সাহেব আমাদের বলেছেন যে কোনো একটি গ্যাসের আয়তন তার তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে, অর্থাৎ আয়তন হলো তাপমাত্রার সমানুপাতিক। তো এই সমানুপাতিক চিহ্নটি সরিয়ে আমি যদি আবার আগের মতো একটা সমানুপাতিক ধ্রুবক আনতে চাই, তাহলে V সমান সমান আমি পাবো KT। আচ্ছা, এখন আমরা তো এটা দেখে নিলাম যে আয়তন আর তাপমাত্রা সমানুপাতিক। এই যে সমানুপাতিক বাড়তে যে থাকে, এই বৃদ্ধির হারটা কত, সেই বৃদ্ধির হারটিও কিন্তু চার্লস আমাদের বলে গিয়েছে। তার মতে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার গ্যাসের আয়তন হলো V0। এখন এর থেকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন তাপমাত্রা বাড়িয়ে দিলাম, হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। তো 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আয়তনটা বৃদ্ধি পেয়ে কত হবে? তার মতে আয়তন বৃদ্ধি পাওয়ার পরিমাণ হবে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ বা 1/273 ইন্টু V0। তো এই অ্যামাউন্টটা হচ্ছে বৃদ্ধির অ্যামাউন্ট। তা এই বৃদ্ধির অ্যামাউন্টটাতে তাহলে তো এইটা হচ্ছে বৃদ্ধি কতটুকু হলো, বৃদ্ধি হয়ে যা হবে সেটা হচ্ছে আগের আয়তন যোগ এই বৃদ্ধির আয়তন। তো এই জিনিসটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু ক্লিয়ারলি লিখি। তাহলে আমরা দেখছি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা বেড়ে হচ্ছে, যদি 1 ডিগ্রি সেলসিয়াসে V1 দিয়ে আমি আয়তনটাকে চিহ্নিত করি, এটা বেড়ে হচ্ছে V0 যা ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে সেই গ্যাসের আয়তন যোগ 1/273 ইন্টু V0। এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই বৃদ্ধির হারটা কিন্তু এইভাবে 1 ডিগ্রি করে বাড়তে থাকে। অর্থাৎ তুমি যদি থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাপমাত্রা, তাহলে সেই গ্যাসের আয়তন বেড়ে V থিটা হয়ে দাঁড়াবে V0 যোগ থিটা বাই 273 ইন্টু V0। এই থিটার জায়গায় বা এখানে অনেক সময় দেখবা টি দিয়েও চিহ্নিত করা হয়েছে, এই জায়গায় বসছে তুমি তাপমাত্রা বৃদ্ধি কতটুকু করছো। তাহলে এই তাপমাত্রা বৃদ্ধি কতটুকু করছো এটা করার জন্য চলো আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। এই ম্যাথটাতে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে আমি বললাম একটা গ্যাসের আয়তন হলো 5 লিটার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো 6 ডিগ্রি সেলসিয়াসে এই গ্যাসের আয়তন কত হবে? এই গ্যাসের আয়তন কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিছুক্ষণ পর তোমাদের, আমি কিন্তু অঙ্কটি করবো না, খুবই ছোট একটা অঙ্ক, আমি দেখতে চাই কে কত দ্রুত এই অঙ্কটি সলভ করতে পারো। তো তোমরা এই অঙ্কটি আশা করি যারা যারা দেখছো তারা তুলে ফেলেছো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 5 লিটার, 6 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে কিন্তু ক্যালকুলেট করা খুবই সহজ। তো এই চার্জের সূত্র ব্যবহার করে কিন্তু তোমরা আয়তনটা ক্যালকুলেট করে ফেলতে পারো। Hi there everyone. ও আমাদের একটা সারপ্রাইজ ভিজিট আছে। হাই ভাইয়া, কেমন আছেন? হাই রাইসা, আমি ভাবছিলাম যে আজকে আমি কমেন্ট করতে পারছিলাম না, আমি চিন্তা করলাম যে আমি রাইসাকে একটু ক্লাসে হেল্প করব। তোমরা প্রায় দেখো যে আমি লাইভ ক্লাসে কমেন্ট করছি, এটা অ্যান্সার দিচ্ছি, তার মানে আমি আমার বাসা থেকে ক্লাস করছি। আজকে আমি স্টুডিওতে থেকে রাইসার লাইভ ক্লাসটা করছিলাম। অনেকদিন পর আমি আসলে ফিজিক্সটা বুঝতে পারছি, আমি তোকে হেল্প করি, রাইট? কে কি অ্যান্সার গুলো দিচ্ছে? সোহেল অ্যান্সার দিয়েছে 30 লিটার। আচ্ছা, আমরা ক্যালকুলেট করতে থাকি তাহলে। তালহা 5.109, নির্ঝর হলো 0.11, সৈকত 30। এই একজন একটা অ্যান্সার দিচ্ছে। মামুন 5.109, ইফাত 5.109, সৌরভ 30 লিটার। একজন একটা অ্যান্সার দিচ্ছে, রাইট অ্যান্সার। একটু দাঁড়ান, ক্যালকুলেটরটা ইউজ করে নিই। আচ্ছা, আমরা ভাবতাম যে যখন টিচাররা যখন ক্লাস নেয় তখন অ্যান্সার মুখস্থ করে রাখে। না কি বলে এগুলো। আচ্ছা, তারপরে আর অ্যান্সার করি। অনেকে হাই দিচ্ছে আমার কথা। আমি সৈকত, নাজমুল, মাইশা, তানিমুল, অর্ক, জিহাদ, খালিদ, সবাই হাই। অর্ক সিদ্ধার বলছে আচ্ছা 2 ধরনের অ্যান্সার সব থেকে বেশি আসছে, একটা হলো 5.109, একটা হলো 30। 30টা হবে না, রাইট অ্যান্সার হলো 5.109। আমি বলি রাইট অ্যান্সার কারা কারা দিয়েছে। নুজাত
অন্তরা, জিহাদ, Wow, অর্ক, অনেক ইফাত, মামুন, আর কেউ তালহা এর রাইট আনসার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি আচ্ছা মাচ। 30 কেমনে হলো? অনেকে 30 অ্যানসার আসলে এটা তো হয়তো বা 273 দিয়ে ভাগ করে নাই বা এই জায়গাটা অ্যাড করে নাই, হয়তো বা 6 into 5 করে দিচ্ছে, কারণ আসলে বৃদ্ধিটা তো খুবই কম হবে, কারণ আমি 6 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে আয়তনের বৃদ্ধি কিন্তু 5 থেকে একদম 30 লিটার হয়ে যাবে। তো এটা আসলে একটু খেয়াল রাখা সামনের দরকার। ক্লাসে ডিস্টার্ব করব না হ্যাঁ, এগেইন। হ্যাঁ, আপনি জানেন। সবাই এই লাস্ট বিকজ আমি লাস্ট দিন এখানে মনে আছে এখানে সামনের ক্লাসে আসছিলাম এন্ড সামনে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সো বিফোর আই আপনি বয়স বড় তাই আমি করতে পারছি না। ও মাই গড। সেকেন্ড সবার জন্য থ্যাংক ইউ সো মাচ। Thank you, ক্লাসে ভাইয়া। আজকে আমাদের 500 না 600 জন চলে আসছে, যেন আমি এক্সাইটেড হয়ে ক্লাসে ঢুকে গেলাম একটু এক্সপোজারের জন্য। হ্যাঁ, হ্যাঁ একদম। আমি আসি। হ্যাভ ফান গাইস, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের আরমান ভাইয়াকে ক্লাসে এসে আমাদের ম্যাথটা বোঝার জন্য হেল্প করায়। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের আজকের যে ফোর্থ টপিকটা আছে, চাপীয় সূত্র। তো এতক্ষণ আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পড়েছি অনেক ডিটেলসে, তাই আমি ওগুলো আর ব্যাখ্যা না করে আমি ডিরেক্ট চলে যাচ্ছি চাপীয় সূত্রে। চাপীয় সূত্রের নাম থেকে বুঝতে পারছো চাপ নিয়ে কিছু একটা আছে, অর্থাৎ পি নিয়ে কিছু একটা আছে। ঠিক ধরেছো, চাপীয় সূত্রে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা বোঝানো হয়। চাপ এবং তাপমাত্রা পি এবং টি এর মধ্যে সম্পর্কটা বোঝানো হয়। যেহেতু পি এবং টি এর মধ্যে সম্পর্ক আমরা বোঝাচ্ছি, তাই আমরা ধরে নিব আয়তন একটি আয়তন এখানে একই আছে, মানে যে কোনো একটা নির্দিষ্ট আয়তনে চাপ এবং তাপমাত্রা। তো চাপীয় সূত্রে আমাদের বলা হয়েছে একটা নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট আয়তনে তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপ তাপমাত্রার সমানুপাতিক। তো এখানে একটি নির্দিষ্ট আয়তনে চাপ তাপমাত্রার সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নটিকে সরিয়ে আমি যদি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, তাহলে আমি পাবো পি সমান সমান কেটি। অর্থাৎ আগে আমরা যে মাত্র চার্লসের সূত্রটা পড়ে আসলাম, সেই চার্লসের সূত্রের মতো করে আমরা কিন্তু এই সূত্রটিও পড়তে পারছি, খালি যেখানে আগে আয়তন ছিল এখন সেখানে চাপ এবং ভাইস ভার্সা। তো আসলে আমরা ওই যেহেতু ওটা একটা অঙ্ক দিয়ে বুঝে নিয়েছিলাম, এখানেও কিন্তু সেম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার যদি একটা যে কোনো গ্যাসের চাপ হয়ে থাকে পি নট, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় তার নতুন চাপ P1 হবে পি নট যোগ 1/273 ইন্টু পি নট। এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করায় তার নতুন চাপটি কি হবে। অবশ্যই মনে রাখবে এই যে বৃদ্ধির হারটা, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, কোনো আদি কন্ডিশন থেকে না, অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ক্যালকুলেট করা হয়। 0 ডিগ্রি সেলসিয়াসে তার চাপ যত হবে সেই চাপের মানটি কিন্তু পি নট হিসেবে বসবে। এখানে যদি তুমি 1 ডিগ্রি না বাড়িয়ে থিটা ডিগ্রি বাড়াতে, তাহলে এই জায়গাটাও কিন্তু থিটা হয়ে যাবে। তো এই গেল আমাদের চাপীয় সূত্র। যেহেতু চাপীয় সূত্র অনেকটা বয়েলের সূত্র, অনেকটা চার্লসের সূত্রের মতোই, তাই এটা নিয়ে আমি আর ডিটেইলসে গেলাম না। আমি তাপমাত্রা এবং চাপের সাথে সাথে ঘনত্বের কি রূপ পরিবর্তন হয় এটা বোঝানোর আগে আমি একটু দেখে নিতে চাচ্ছি কমেন্ট সেকশনে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলছো টিচারদের নিয়ে কেউ ব্যাড কমেন্ট করতে পারবে না। হ্যাঁ, হয়তোবা কেউ কিছু মানুষ থাকে যারা একটু খারাপ কমেন্ট করে বসে। থ্যাংক ইউ যারা আমাকে নিজের থেকে ডিফেন্ড করছো, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি সেটা। আর হ্যাঁ, যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে তারা কিন্তু ফলটা 3 মাস পরে ঠিকই পাবে, আর যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে না তারা পেতেও পারে, নাও পেতে পারে। তাই আমরা চলে যাব এখন তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের সাথে ঘনত্বের পরিবর্তন কিভাবে। আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমরা যে দুটো সূত্র শিখলাম, এই যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই দুটো সূত্রতে আমরা পেয়েছিলাম V proportional to 1/P এবং V proportional to T। তো এই দুটোকে যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই V proportional to T/P। চিন্তা করে দেখো, এখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটি সরিয়ে একটা সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে আমরা একটা লিখতে পারবো সমান সমান K, যেখানে K হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তো এখানে আমরা সহজে একটু এদিক ওদিক করে লিখতে পারি। P-টাকে যদি উপরে নিয়ে যাই এবং T-টাকে যদি নিচে নিয়ে আসি, লিখতে পারবো PV/T সমান সমান K। এই PV/T সমান সমান K, অর্থাৎ এই যে PV ভাগ T,
যে অনুপাতটি আছে সেই অনুপাতটি কিন্তু একটা ধ্রুবক, মানে এই অনুপাতটি কখনো মানটি চেঞ্জ হবে না। P1 V1 বাই T1 সমান সমান হবে P2 V2 বাই T2 এবং এরকম চলতে থাকবে। তুমি যত চাপ, আয়তন এবং তাপমাত্রা চেঞ্জ করতে থাকো তত এই জিনিসটা চলতে থাকবে। এখন দেখো এখান থেকে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, আমরা লিখতে পেরেছিলাম কি PV সমান সমান KT। এটা আমরা লিখতে পারবো, যেহেতু PV সমান সমান KT, এটা আমরা লিখতে পারবো। এই যে KT, এটা কি ছিল? K ছিল একটা সমানুপাতিক ধ্রুবক। এখন 1 মোল গ্যাসের জন্য এই সমানুপাতিক ধ্রুবকটার একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। 1 মোল গ্যাসের জন্য এই সমানুপাতিক ধ্রুবকটার মান হয়ে যায় আর বা মোলার গ্যাস ধ্রুবক, যার মান তোমরা ক্লাসের শুরুতে আমাকে অনেকে বলেছিলে 8.316 জুল পার মোল পার কেলভিন। তাহলে আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, যা নিয়ে তোমরা বিস্তারিত পড়েছো রসায়নে। এর মান আমরা এখানে জানি 8.316 জুল পার মোল পার কেলভিন। তো 1 মোল গ্যাসের জন্য আমরা সমীকরণটি কি পেলাম? PV সমান সমান RT। এটা আমরা পেলাম বয়লের সূত্র এবং চার্লসের সূত্র একত্রে করে। তো 1 মোল গ্যাসের জন্য তো আমরা পেয়ে গিয়েছি। এখন যদি আমি তোমাকে বলি n মোল গ্যাস তোমার কাছে আছে, সেই nটা কিন্তু একটা ভগ্নাংশ হতে পারে একটা পূর্ণ সংখ্যা। তো সেই পূর্ণ সংখ্যার জন্য PV সমান সমান এখানে nটা বসে হয়ে যাবে PV সমান সমান nRT। এটাই কিন্তু ক্লাসের শুরুতে বলা আমাদের আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, PV সমান সমান nRT। এটা আমরা পেয়ে গেলাম বয়লের সূত্র এবং চার্লসের সূত্র একসাথে করে। তাহলে এই ক্লাসের এই পর্যায়ে এসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র শিখেছি। আমরা শিখেছি আদর্শ গ্যাস সমীকরণ কি, আমরা শিখেছি 1 মোল গ্যাসের জন্য PV সমান RT হয়, আমরা শিখেছি PV বাই T, এই যে এই অনুপাতটি এটা সমান একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক K। তো এই যে PV বাই T সমান K বা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু দেখবে তোমার অনেক অঙ্কের সমাধান করতে হচ্ছে। আমাদের যখন থিওরি পার্টটা কভার করা হয়ে যাবে তখনই আমরা দেখিয়ে দিব কি কি ধরনের ম্যাথসে তোমরা এটা সলভ করতে পারো। এবং অনেকেই আজকের ক্লাসে রাতুল ভাইকে চাচ্ছিলে, রাতুল ভাই কই, এটা আমাকে অনেকে প্রশ্ন করছিল। আসলে রাতুল ভাই কোথায় জানতে হবে, আমারও ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না। তো আজকের ক্লাসটা রাতুল ভাইয়ের স্টুডেন্ট হিসেবেও আমার কাছে স্পেশাল, কারণ আজকে আমি রাতুল ভাইয়ের এমন 3টা খুব ফেভারিট গাণিতিক উদাহরণ সলভ করে দিব, যেটা উনি আমাদেরকে ডিরেক্ট 1 বছর আগে ক্লাসে করিয়েছিলেন। এবং নট টু বোস্ট, কিন্তু একটা প্রশ্ন পারার জন্য উনি আমাকে একটা চকলেটও দিয়েছিলেন। তাই আমি খুবই এক্সাইটেড তোমাদেরকে এই প্রবলেমগুলো এখন 1 বছর পরে এসে তোমাদেরকে করিয়ে দেওয়ার। তো এইটা শেখার আগে আমরা ঘনত্বের পরিবর্তনটা একটু দেখে নিই। তা আমরা তো দেখলাম PV সমান সমান nRT, তাই না? তো এই PV সমান সমান nRT তে, বা এই যে PV বাই nRT, এখান থেকে ধরো আমি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2, এটা আমরা একটু আগে শিখে আসলাম। তো এই যে এখানে আয়তনটা আছে, আয়তনের সাথে যদি আমি একটা ঘনত্বের সম্পর্ক চাই, তাহলে আমি কিভাবে সেটা বের করতে পারবো? ঘনত্বকে সাধারণত এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশিত করা হয়, যার প্রোনাউন্সিয়েশন হচ্ছে রো। রো বলতে RHO, এরকম একটা প্রোনাউন্সিয়েশন রো বলে। তো এই রো হিসাবে আমি বাকি ক্লাসে এটাকে ঘনত্বকে চিহ্নিত করে থাকবো। তো ধরে নিলাম T1 তাপমাত্রায় এই গ্যাসের ঘনত্ব হচ্ছে ρ1। তাপমাত্রা এবং চাপ তুমি যত পরিবর্তন করবে গ্যাসের ঘনত্বের মানও কিন্তু পরিবর্তিত হবে। তো T2 তাপমাত্রায় ধরে নিলাম এর ঘনত্ব হলো ρ2। তো ঘনত্ব আসলে কি? ρ1 ρ2 বাদ দিয়ে আমরা যদি নরমালি ঘনত্বের দিকে তাকাই, ঘনত্ব হলো ভর ভাগ আয়তন বা মাস পার ইউনিট ভলিউম যেটাকে বলা হয়। তাহলে ঘনত্ব হলো ভর, যদি ভরকে আমরা m দিয়ে চিহ্নিত করি, ভাগ আয়তন v। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, একটা গ্যাসের বিভিন্ন কন্ডিশন নিয়ে আমরা চিন্তা করছি। তাপমাত্রা চেঞ্জ করছো, চাপ চেঞ্জ করছো, আয়তন চেঞ্জ করছো, কিন্তু গ্যাসের যে অ্যামাউন্টটা বা পরিমাণটা সেটা কি চেঞ্জ হচ্ছে না। তো গ্যাসের পরিমাণ যেহেতু একই থাকছে, তাই ভরের মানও কিন্তু, ভর কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণের জিনিসের ভর কখনো পরিবর্তিত হয় না। তো এই ভরের মানটা সেম থাকবে। এখন যদি আমি
এই রো সমান m বাই v, এখান থেকে ভলিউম বা আয়তনকে আমি আলাদা করতে চাই, তাহলে কিন্তু আমি লিখতে পারবো m বাই রো। তো এখানে এই v1 এর জায়গায় আমি যদি m বাই রো 1 এবং v2 এর জায়গায় আমি যদি m বাই রো 2 বসিয়ে দেই, তাহলে ক্যালকুলেশনটা, আমি জানি তোমরা অনেক স্মার্ট, তোমরা ক্যালকুলেশন আর দেখাতে হবে না, আমি ডিরেক্ট চলে যাই, আমরা পেয়ে যাচ্ছি অনেকটা p1 বাই রো 1 t1 সমান p2 বাই রো 2 t2। তাহলে এই ছিল আমাদের ঘনত্বের সাথে সম্পর্ক। এখন এই ঘনত্বের সাথে সম্পর্কটাকে আমি জাস্ট উল্টিয়ে একটু এভাবেও লিখতে পারি, রো টি বাই পি সমান সমান ধ্রুবক। অর্থাৎ এই যে p1 v1 বাই t1 যে একটা সমান অনুপাতটাকে একটা ধ্রুবক পেয়েছিলাম আমরা, বা এটার মান যে সবসময় সেম থাকবে, এরকম কিন্তু আমরা ঘনত্বের সাথে তাপমাত্রা এবং চাপ T এবং P এই দুটোর একটা সম্পর্ক পেলাম। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এখন দুটো খুব ইন্টারেস্টিং দুটো গ্রাফ দেখে নিব। তো রো টি বাই পি সমান সমান একটি ধ্রুবক। এখানে যদি আমি তাপমাত্রাকে স্থির রাখি তাহলে দেখো কি হবে, T1 রো টি বাই পি এটা ধ্রুবক, এর মানে কি রো 1 T1 ভাগ P1 সমান সমান রো 2 T2 ভাগ P2। এখন যদি আমি বলি T1 সমান T2, অর্থাৎ সমান সমান একটা জিনিস দুই দিকেই আছে, তাহলে আমি এই দুটোকে কিন্তু কেটে দিতে পারবো, তাই না? তাহলে তাপমাত্রাকে স্থির রেখে আমরা ঘনত্ব এবং চাপের মধ্যে একটা সম্পর্ক বের করতে চাই। তো এই ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্কটা তাহলে দেখো অনেকটা এরকম হয়ে যাচ্ছে, রো 1 বাই এবং চাপ যদি হয় আমাদের P, তাহলে রো বাই P এটাও হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এটাকে আমি Pটাকে ডান দিকে নিয়ে লিখতে পারি K ইনটু P। দেখো এটা কিন্তু আবার আমাদের সরল রেখার সমীকরণে চলে যাচ্ছে। এখানে আমি এটাকে y সমান সমান mx এই সরল রেখার সমীকরণ হিসেবে বোঝাতে পারি। তো গ্রাফ যেহেতু দেখাবো বলেছিলাম, আমরা যদি এটার একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে এই গ্রাফটি দেখতে কিরকম হবে? এই গ্রাফটি হবে একটি সরল মূলবিন্দুগামী সরল রেখা। কেন? কারণ এই মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণটি মেনে চলছে। কনিক্সে আমরা পড়েছি যে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণটি হচ্ছে দেখতে এরকম। তো এখানে হচ্ছে যে একটা চলক ধ্রুবক এবং একটা চলক, এই যে y mx ফরম্যাটে এসেছে, তাই আমরা বলতে পারি যে এটা রো ভার্সেস p একটা গ্রাফ আঁকলে আমরা মূলবিন্দুগামী সরল রেখা পাবো। এই চ্যাপ্টারে সাধারণত বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং এই যে চাপীয় সূত্র আছে, এই সূত্রের গ্রাফগুলো সাধারণত মানুষ পড়ে থাকে। কিন্তু একটু ব্রেন খাটালে কিন্তু তুমি ঘনত্বের সাথে এই গ্রাফটি পেয়ে যাবে। এই গ্রাফটি কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, বিশেষ করে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসার জন্য এটা খুবই ফেমাস একটা গ্রাফ। আচ্ছা, আমরা শুধু এখানে আটকে থাকবো না, আমরা আরো দেখতে চাই যদি P1 সমান সমান P2 হতো, অর্থাৎ রো টি বাই পি যে ধ্রুবক, এই ধ্রুবকের আমরা এখন P কে স্থির রাখছি, তার মানে P1 সমান P2, তাহলে কি হতো? তাহলে এই যে রো টি এই অংশটার গুণফল একটা ধ্রুবক হয়ে যেত, বা রো গুণ টি হচ্ছে ধ্রুবক। এখন চিন্তা করে দেখো, ক্লাসের শুরুতে দেখানো আয়তকার অধিবৃত্তের যে সমীকরণটি ছিল এবং যে গ্রাফটি ছিল, সেটা অনুযায়ী এটাও কিন্তু দেখো xy সমান c বা আয়তকার অধিবৃত্তের সমীকরণটি মেনে চলছে। তো এই সমীকরণ অনুযায়ী বুঝতেই পারছো গ্রাফটি দেখতে কিরকম হবে। এখানে যদি আমরা রো এবং টি চিন্তা করে দেখো, তাপমাত্রা কিন্তু আমাদের স্বাধীন চল এবং তাপমাত্রার উপরই নির্ভর করে ঘনত্ব, তাই এটা হচ্ছে অধীন চল। তো এই যদি আমরা একটা গ্রাফ আঁকি, তাহলে এই গ্রাফটি দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। আগের গ্রাফটি ছিল মূলবিন্দুগামী সরল রেখা, এখনকার গ্রাফটি হবে একটি আয়তকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এখানে সৈকত বলছে সরল রেখা, ভাইয়া তোমার উত্তরটি ভুল হয়েছে, এটি একটি আয়তকার অধিবৃত্ত হবে। এর আগেরটার কথা তুমি যদি বলে থাকো তাহলে আবার তোমার উত্তরটি ঠিক হয়েছে। মোস্তাফিজুর বলছে শিশির অঙ্কের ম্যাথস করাতে ভালো হতো। ভাইয়া এর পরবর্তী ক্লাসটিতেই আমরা শিশির অঙ্কের অঙ্ক করাবো, তাই অপেক্ষা করো। অনেকেরই কমেন্ট আমি দেখছি, আলম, ইব্রাহিম, সাব্বির, রাকিব, সোহেল,
আব্দুল্লাহ অনুর। আচ্ছা, একজন কমেন্ট করেছে রো গুণ টি সমান সমান পি, কিভাবে সেটা বুঝলাম না। আচ্ছা, রো গুণ টি সমান সমান তো পি হয়নি ভাইয়া, আসলে হয়েছে যে আমরা দেখিয়েছিলাম একটু আগে যখন আমরা এই ঘনত্বের সাথে ঘনত্বের পরিবর্তনটি দেখাচ্ছিলাম, আমরা দেখিয়েছিলাম এই যে রো টি ভাগ পি, এই পুরো অনুপাতটা একটা ধ্রুবক। রো গুণ টি ভাগ পি এটা হচ্ছে ধ্রুবক, এবং রো টি কে তুমি যদি একদিকে রাখো, পিটাকে যদি ডান দিকে নিয়ে যাও, তাহলে লিখতে পারবে রো টি সমান সমান কে ইনটু পি, যেখানে পি হচ্ছে চাপ বোঝাচ্ছে। তো আমরা কি করেছি, মাত্র যেটা করলাম সেটা হচ্ছে সেই রো টি ভাগ পি সমান যে কে, এখানে পিটাকে স্থির ধরেছি, অর্থাৎ আমরা ধরেছি যে তাপমাত্রার সাথে ঘনত্বের যখন পরিবর্তন হবে তখন চাপটা স্থির আছে, অর্থাৎ তুমি T1 তাপমাত্রায় যা চাপ পাচ্ছিলে T2 তাপমাত্রায় চাপ তাই আছে, এরকম একটা কন্ডিশন ধরে আমরা মাত্র যে আয়তকার অধিবৃত্তের সমীকরণ এবং গ্রাফটি দেখালাম তা সেখান থেকে দেখিয়েছি। P1 সমান যদি P2 হয় তাহলে দুদিক থেকে এই যে ρ1 T1 ভাগ P1 সমান সমান ρ2 T2 ভাগ P2, এখানে যদি এই দুটো সমান হয় তাহলে দুই দিক থেকে কিন্তু তুমি এই দুটো কেটে দিতে পারো, তখন হয়ে যাচ্ছে ρ1 T1 সমান ρ2 T2 বাই ρT। এই পুরো অংশটাকে আমরা একটা ধ্রুবক হিসেবে কল্পনা করতে পারছি। তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম, অলমোস্ট শেষের দিকে আমাদের ক্লাসে। এখন আমাদের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কয়েকটা ম্যাপ। আমি প্রথম ম্যাপটা লিখতে লিখতে, এই ম্যাপটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে একটা পুকুরের তলদেশ থেকে একটি পানির বুদবুদ তার পৃষ্ঠতলে চলে আসছে বা পানির সারফেসের উপর চলে আসছে, তখন সেই বুদবুদের আয়তনটা বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধি পাওয়ার অঙ্কে পুকুরের তোমার ডেপথটা বা পুকুরের যে হাইটটা আছে সেই হাইটটা তোমার বের করতে হবে। তো এই অঙ্কটা অনেকটা দেখতে এরকম, পুকুরটা যদি এরকম হয়, এই পুকুরের পৃষ্ঠতলে, আমি অঙ্কটা বলতে বলতে তোমরা কেউ যদি অঙ্কটা নিজের থেকে করতে পারো তারা অবশ্যই চেষ্টা করবে সলভ করতে, আমি সবার সাথে করে দিব। এখানে একটা পানির বুদবুদ পানির পৃষ্ঠতলে পৌঁছে গেছে, এবং এর আগে সেই বুদবুদটা নিচে ছিল, বুদবুদটা ছোট হবে। এই বুদবুদের আয়তন আমরা ধরে নিলাম নিচে পৃষ্ঠতলে বা নিচে পুকুরের নিচে যে বুদবুদটি আছে সেই বুদবুদের আয়তন আমরা ধরে নিলাম V1। এখন আমাদের বলা হয়েছে এই বুদবুদটি যত উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে পানির পৃষ্ঠতলের উপরে যখন ভেসে থাকবে, তখন এই বুদবুদের আয়তন যদি আমরা V2 দিয়ে চিহ্নিত করি, বলা হচ্ছে সেটা V1 বা আদি যে আয়তন ছিল তার 7 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ V2 সমান সমান 7V1। তোমাকে বলা হয়েছে এখানে বায়ুমণ্ডলীয় চাপ, যাকে আমরা ধরো P2 দিয়ে চিহ্নিত করলাম, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। এই বায়ুমণ্ডলীয় চাপের মান 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। আর বলা হয়েছে পানির নিচে ধরে নিলাম, পানির নিচে যে এই তলদেশে যে বুদবুদটি আছে তার চাপের মান হলো, তার চাপকে আমরা P1 দিয়ে চিহ্নিত করব। আমাদের চাপ এবং আয়তনের মান দেওয়া আছে, খালি এই যে চাপটা P1 নিচে যে চাপটা, সেই চাপটা কত হবে সেটা বলা নেই। আর বলা আছে যে পানি আছে পুকুরে, সেই পানির রো এর ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তোমার কাছে প্রশ্ন হলো এই পুকুরের গভীরতা কত বা ডেপথ কত। পুকুরের গভীরতা বা হাইট বা ডেপথ যাই বলো না কেন, এই যে এতটুকু অংশ এর মান মিটারে তোমার কাছে চাওয়া হয়েছে। তো আমি অঙ্কটি করতে করতে আশা করি তোমরা যারা পারো তারা উত্তরটি আমাকে করে জানিয়ে দেবে। আমি দেখতে চাই, এবার আমার কাছে উত্তরটি আসলেই লেখা আছে, আমি দেখতে চাই দ্রুত যে কার সাথে আমার উত্তরটি মিলে যায়। তো প্রথমে আমরা বয়েলের সূত্রতে কি করেছি, আমরা বয়েলের সূত্রে করেছি P1 V1 সমান P2 V2, অর্থাৎ এখানে যে চাপের পরিবর্তন হচ্ছে এই জন্য আয়তনটা পরিবর্তন হচ্ছে। পানির পৃষ্ঠতলে যখন ছিল তখন আমরা P1 V1 লিখেছি, এবং যখন পানির তলদেশে যখন ছিল তখন P1 V1, এবং পৃষ্ঠতলে যখন গেছে বা সারফেসে যখন পৌঁছেছে তখন আমরা বলছি চাপ P2, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এবং V2 হচ্ছে এর তখনকার বুদবুদটির তখনকার আয়তন। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি পানির নিচে যে এরকম সারফেসে বা পুকুরের একদম পৃষ্ঠতলে তুমি চলে যাও,
তাহলে তোমার উপর চাপ কিসে কিসে আছে? তোমার উপর চাপ আছে এই যে পুরো পানিটা আছে, এই পুরো পুকুরের পানির চাপ তোমার উপর আছে, এবং বায়ুমণ্ডলের যে বাতাসের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ যাকে আমরা বলি, সেই বায়ুমণ্ডলীয় চাপও কিন্তু তোমার উপর আছে। তো এই বায়ুমণ্ডলীয় চাপ যদি তোমার উপর থাকে তাহলে চিন্তা করে দেখো, এই যে P1 আছে, P1 সমান সমান হবে বায়ুমণ্ডলীয় চাপকে আমরা P2 দিয়ে বুঝিয়েছি, তাই না? তো P2 যোগ কি হবে? যোগ হবে যে পানির, পুকুরের মধ্যে পানির যতটুকু পানি আছে সেই পানির চাপ। এখন ক্লাস 9-10 এ থাকতে আমরা একটা সূত্র পড়েছিলাম, তোমাদের কয়জনের মনে আছে আমি জানি না। তাহলে চাপ সমান সমান হবে, যদি এরকম ফ্লুইড থাকে, হবে H রো জি, যেখানে জি এর মান তো আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। রো হচ্ছে সেই ফ্লুইডটি বা এখানে পুকুরের পানির ঘনত্ব, এবং এইচ হচ্ছে যা আমাদের কাছে যাওয়া হয়েছে এই পুকুরের গভীরতা। তো এইচটি আমাদের বের করতে হবে। তো আমরা পেয়ে গেলাম P1 হচ্ছে P2 যোগ H রো জি। এখানে কিন্তু P2 এর মানটা আমরা সবাই জানি। তো এখন জাস্ট ফর্মুলায় যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা হিসাবটা অনেকটা এরকম পাবো। P1 এর জায়গায় আমি ডিরেক্ট লিখলাম P2 যোগ H রো জি গুণ V1। এই V1 হলো বসিয়ে দিলাম, সমান হবে P2 ইন্টু V2। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে বলাই আছে V2 হচ্ছে V1 এর 7 গুণ। তাই এখানে V2 না লিখে আমরা ডিরেক্ট লিখতে পারবো 7V1। তাহলে দেখো এই দুই দিক থেকে কি কি কাটা যাচ্ছে? দুই দিক থেকে কাটা যাচ্ছে V1 V1। তাহলে আমরা এখানে যদি দেখো হাইট তুমি জানো না, P2 এর মান জানো, রো এর মান জানো 1000 কেজি পার মিটার কিউব, এবং জি এর মান জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি যদি ক্যালকুলেট করো এইচটা দেখতে অনেকটা এরকম চলে আসবে 6P2 ভাগ রো ইন্টু জি। এইটুক পর্যন্ত পৌঁছাতে পারলে তুমি ক্যালকুলেটরে মানগুলো বসিয়ে দিলে সহজেই উত্তরটি পেয়ে যাবে। তো আমি উত্তরটি লেখার আগে দেখতে চাচ্ছি কেউ কি উত্তরটি আমাকে বলতে পেরেছো নাকি? সৈকত বলেছে 62, আবির নোবেল বলেছে 61 পয়েন্ট সামথিং, আর হচ্ছে হ্যাঁ একজন বলেছে, সাজ্জাদ বলেছে শর্টকাট। হ্যাঁ ভাইয়া, আসলে শর্টকাটটা হয় কি, আমরা এত সূত্র নরমালি শিখি, তুমি যদি সবকিছুর এই যে বুলেট কাঠের প্ল্যাঙ্কের ভেতর দিয়ে গেল কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে বা কতটুকু দূরত্বে গিয়ে থামবে, বা এই ধরনের ম্যাথগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসার জন্য খুব ফেমাস। তো অনেক মানুষ এটার জন্য শর্টকাট ইনভেন্ট করে। সমস্যাটা হয় কি, পরীক্ষার হলে গিয়ে, আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি, আমরা জানি পরীক্ষার হলে গিয়ে তোমার এই শর্টকাট গুলো কিছুতেই মনে থাকবে না, নর্মাল সূত্রই মনে থাকবে না। তাই ভালো হচ্ছে ম্যানুয়ালি তুমি যদি এটা করা শিখো। হ্যাঁ, আমি অলরেডি দেখছি জুবায়ের আহমেদ আমাকে তালহা এবং জুবায়ের, রকিবুল হাসান সাব্বির, অনিন্দা দে, ফরহাদ হোসেন, মাইমুন, তোমরা আমাকে সঠিক উত্তরটি দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওদের কাছ থেকে নাও, এবং আমিও ক্যালকুলেট করেছিলাম, সঠিক উত্তর হচ্ছে 612.24 মিটার, অর্থাৎ অনেক গভীর একটা পুকুর আমরা পেয়ে গেলাম। তো যারা তোমরা আমাকে সঠিক উত্তরটি দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ম্যাথসের প্রবলেমটাতে, সেটা হলো একটা গ্যাস সিলিন্ডার। এখন এই প্রবলেমটা কিন্তু এই যে তোমাদেরকে বলেছিলাম, এই তিনটি প্রবলেমই রাতুল ভাইয়ের খুব ফেভারিট প্রবলেম। তো এই দ্বিতীয় প্রবলেমটি ওনার ক্লাসে আমি সবার আগে সলভ করতে পারার জন্য ওনার কাছ থেকে একটা চকলেট পেয়েছিলাম। কারণ আমি তো তোমাদেরকে লাইভে চকলেট আসলে দিতে পারবো না, কিন্তু আমিও দেখতে চাই এই অঙ্কটি আমি বলতে বলতে তোমরা কারা আমার আগে উত্তরটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো এই প্রশ্নটি অনেকটা এরকম যে আমার কাছে একটা গ্যাসের সিলিন্ডার আছে, এই গ্যাসের সিলিন্ডারের আয়তন V এবং 3 কেলভিন তাপমাত্রা এই গ্যাসের সিলিন্ডারটি আছে। এই গ্যাসের সিলিন্ডারের ভেতর চাপ হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। ধরে নিলাম এখানে N1 মোল সংখ্যক গ্যাস আছে, এই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে N1। তো আমি করলাম কি, গ্যাসটি আমি বাজার থেকে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমার রুমে রেখে দিলাম। পরদিন এক রাত যাওয়ার পরে পরদিন সকালবেলা আমি উঠে দেখবো কি এখানে কোত্থেকে জানি এটা লিক হয়ে গেছে এবং কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার কারণে এই যে চাপটা পরিবর্তিত হয়ে 2 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। তো এই 2 অ্যাটমসফিয়ার গ্যাস, যেহেতু কিছু গ্যাস বেরিয়ে গেছে, কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যাওয়ার মানে কি মোল সংখ্যা অবশ্যই কমে যাবে।
কমে কত হবে? কমে হয়ে গেল N2। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হলো যে 1000 টাকা দিয়ে আমি কিনলাম এই পুরো সিলিন্ডারটা, আমার লস কতটুকু হলো? তো লস কতটুকু হলো এটা তোমাদের বের করতে হবে। টাকার পরিমাণ বা লসটা পার্সেন্টেজে বের করতে পারলেও হবে। এই হিন্টটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু ভাইয়া আমাদের সময় দেননি। তো আমি তোমাদের বাকিদের জন্য আমি অঙ্কটা ধাপে ধাপে সলভ করি। আচ্ছা দেখো, আদর্শ গ্যাস সমীকরণে আমরা কি শিখেছিলাম? পিভি সমান এন আর টি। এখন এখানে গ্যাস বেরিয়ে যাওয়ার আগে এবং গ্যাস বেরিয়ে যাওয়ার পরে দুটো কন্ডিশনই তোমাকে দেওয়া আছে। তাহলে তুমি যদি প্রথম অবস্থাটা নিতে চাও, যখন গ্যাস লিক হয়নি, এই যে ধরে নিলাম এইটাতে গ্যাস লিক হয়েছে, গ্যাস লিক হয়নি এই অবস্থাটা যদি তুমি নিতে চাও, তাহলে তুমি কি বলবে? দেখো 5 হচ্ছে এই এর চাপ বা 5 পি কে রিপ্রেজেন্ট করে, গুণ পিভি, যেহেতু এখন আমার লাগবে ভলিউম। দেখো ভলিউম হচ্ছে ভি। একটা জিনিস খেয়াল করো, দেখো যেহেতু সিলিন্ডারটার আকার পরিবর্তন হচ্ছে না, সিলিন্ডারের আকারে কোনো সমস্যা হচ্ছে না, তাই সিলিন্ডারের ভেতর জায়গাটা বা এই আয়তনটা কিন্তু একই থাকছে। অর্থাৎ এই ভি ভলিউমটা, এই সেকেন্ডের ক্ষেত্রে ভলিউম কিন্তু বা আয়তন কিন্তু ভি থাকে। 5 ইন্টু ভি সমান হচ্ছে N1 ইন্টু আর ইন্টু টি। এটা হচ্ছে আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক, তো আর এর মান তো কখনোই বদলাবে না, এবং দুটো মানে সিলিন্ডারের দুই অবস্থায় কিন্তু তাপমাত্রাও স্থির ছিল। এখন দ্বিতীয় অবস্থায় যখন গ্যাস লিক হয়ে গেল, তারপরে আমি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। এখানে হবে চাপের মান 2, আয়তন ভি যেহেতু পরিবর্তন হচ্ছে না, মোল সংখ্যা N2 যেহেতু কিছুটা গ্যাস বেরিয়ে গিয়ে এখন কমে গিয়ে মোল সংখ্যা হচ্ছে N2, গুণ আর গুণ টি। তো এখন আমি করবো কি, এই যে আমি প্রথম একটা সমীকরণ পেলাম এবং দ্বিতীয় আরেকটি সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণে আমি দ্বিতীয় সমীকরণ দিয়ে প্রথম সমীকরণটি ভাগ করে, তো ভাগ করে দিলে আমি পাবো কি 2/5। দেখো দ্বিতীয় সমীকরণ দিয়ে আমি কিন্তু প্রথমটি ভাগ করছি, তাহলে আমি পাবো 2/5 সমান সমান N2 ভাগ N1। চিন্তা করো, এই যে দুটো গ্যাসের যে N2, মানে আমি কিন্তু এখানে চাইলে কতটুকু গ্যাস বেরিয়ে গেছে, যতটুকু বেরিয়ে গেছে সেই পরিমাণটা ক্যালকুলেট করলে কিন্তু আমি পেয়ে যেতাম যে লস কতটুকু হয়েছে। সেটাই তোমার কাছে বেসিক্যালি জানতে চেয়েছি। কিন্তু সমস্যাটা কি, তুমি যদি কতটুকু বেরিয়ে গিয়েছে, বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এই চাপটা বাইরের কিন্তু চাপ, বায়ুমণ্ডলীয় চাপ 2 অ্যাটমসফিয়ার না, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো এই চাপ যেহেতু বদলাচ্ছে, তার সাথে যে গ্যাসের যতটুকু অংশ বেরিয়ে যাবে তার আয়তনও বদলাচ্ছে। তো এর মোল সংখ্যা বের করা আমার জন্য খুব টাফ হয়ে যেত। তো আমরা এখানে ক্যালকুলেট করছি কি কতটুকু মোল সংখ্যা আছে, মানে এখন পরিবর্তিত কমে কতটুকু আছে। তাহলে 100 থেকে বা 1 থেকে টোটাল অবস্থা থেকে আমি যদি অতটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো আমি কতটুকু লস হয়েছে। তো এই পর্যন্ত যেহেতু বলে ফেলেছি, বাকি অংশটুকু ক্যালকুলেট করা খুবই সহজ। এখানে N2 সমান সমান হবে 2/5 N1। এতটুকু লিখে আমি দেখে দিতে চাই কারা কারা তোমরা আমাকে সঠিক উত্তরটি জানিয়ে দিতে পেরেছো। হ্যাঁ, আমি আবারও দেখছি যে মল্লিক, সজীব, মল্লিক, সজীব তোমরা 60% লিখেছো, রনি, ইব্রাহিম, রানা, আমার কথা আমি, জয়ন্ত, সাগর, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। ভাইয়া তোমরা কয়েকজন, নূর ভুইয়া, তারপরে হচ্ছে আমার কথা আমি, তুমি কিন্তু একবার সঠিক উত্তর দিয়ে আরেকবার ভুল উত্তর দিয়েছো। আচ্ছা, উত্তর আমি দুটো ফরম্যাটে নিচ্ছি, কেউ কেউ লিখছো কত টাকার লস এবং কেউ কেউ লিখছো পার্সেন্টেজ লস। আসলে 2/5 এই অংশটুকু কিন্তু হয়ে যাবে 0.4 N1। তো এটাকে যদি তুমি পার্সেন্টেজ বা শতকরায় নিয়ে যেতে চাও, তাহলে হবে 40%। এখানে মানুষ বেশিরভাগ ভুলটা করে। এটা যেহেতু উত্তরটা চায়, তোমাকে কিন্তু জিজ্ঞেস করেছে কতটুকু অংশ বেরিয়ে গেছে। তুমি যদি বেরিয়ে যাওয়ার ইয়ে করতে চাও, 40% কিন্তু N2, তার মানে এটা এখনো আছে, অর্থাৎ বেরিয়ে গেছে কতটুকু? 60%। সো যারা 60% এবং 600 টাকা উত্তর দিয়েছো, তাদের উত্তরটি সঠিক হয়েছে। যারা 40% বা 400 টাকা বলছো, তারা কিন্তু আসলে কতটুকু গ্যাস সিলিন্ডারে রয়ে গেছে সেই পরিমাণটা বলছো। এখন এই ম্যাথ দুটো তো আমি করালাম, এই ম্যাথটা তোমরা যারা পেরেছো তারা কল্পনা করে নাও রাসুল ভাইয়া তোমাদেরকে একটা চকলেট দিয়েছে। তো এই দুটো ম্যাথ করানোর, এই দুটো ম্যাথের কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু এই যা যা আমরা পড়েছি এখন গ্যাস ল, তার কনসেপ্টগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে। আশা করি তোমাদের লাইভ ক্লাসটি ভালো লেগেছে। এখন আমাদের এই
বিষয়ে তোমরা যে পড়াশোনাটা করে নিলে, এটা টেস্ট করার জন্য আমাদের অনেক কুইজ রয়েছে, আমাদের ওয়েবসাইটে স্মার্ট বুক রয়েছে, আমাদের রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ভিডিও। সেগুলো দেখার জন্য তোমরা www.10minuteschool.com আমাদের ওয়েবসাইটে এক্ষুনি চলে যাও। আমরা 1 ঘন্টা পরে এসে তোমাদেরকে আরো গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো কাইনেটিক্স অফ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব, তা নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ওয়েবসাইট থেকে ঘুরে আসো। আশা করি তোমরা যা যা পড়াশোনার ম্যাটেরিয়াল খুঁজছো, আমরা পুরো টিম মিলে যা প্রিপেয়ার করেছি তা তোমাদের খুবই কাজে লাগবে। ভালো থাকো, দেখা হবে 9টায়।